আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের 99 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় মনোবন্ধু এর প্রথম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অষ্টম অধ্যায় মনোবন্ধু। চন্দনদের স্কুল বর্ণাঢ্যদের সেবায় বেশ কিছু কাজ করেছে। তারা ভালো থাকা ক্লাবের পক্ষ থেকে সমবয়সীদের সঙ্গে কথা বলেছে, তাদের মনের কথা শুনেছে, সাহস দিয়েছে এবং কয়েকজনের কিছু সমস্যা হচ্ছিল বলে নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের মানসিক সহায়তার জন্য তথ্য দিয়েছে। জেলা প্রশাসক এই শিক্ষার্থীদের কার্যক্রমে খুশি হয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাতে চেয়েছেন। স্কুলের পক্ষ থেকেও শিক্ষার্থীরা তার সম্মানে ছোট একটা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে। চন্দন ও রাহেলার উপর দায়িত্ব পড়েছে এই অনুষ্ঠানটি পরিচালনা করার। দুজন শিক্ষক তার সঙ্গে সহযোগিতা থাকবেন। সব প্রস্তুতি শেষ, অনুষ্ঠানের দিন চলে এসেছে। জেলা প্রশাসক সহ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ আলাপ আলোচনা শুরু করেছেন। হঠাৎ চন্দন কেমন যেন একটু অসুস্থ বোধ করল। সে প্রস্তুতি অনুযায়ী কথা বলতে পারছে না, সেজন্য একটু বিব্রত বোধ করছে। কি করবে ঠিক বুঝতে পারছে না। রাহেলা বিষয়টা খেয়াল করলো এবং শিক্ষকদের সঙ্গে আলাপ করে সে বাকি কাজ শেষ করল। জেলা প্রশাসকও খেয়াল করেছিলেন। তিনি রাহেলার সঙ্গে কথা বলেছেন যাতে চন্দন বিব্রত বোধ না করে। ওর সহপাঠী ও শিক্ষকবৃন্দও অনেক বোঝালেন, কিন্তু চন্দন নিজেকে দোষারোপ করতে থাকলো। আমার জন্যই এমন হলো, আমি অনুষ্ঠানটা ঠিকমতো করতে পারলাম না। সে মানসিক চাপের মধ্যে থাকে, আগের মতো প্রাণবন্ত নেই, একটু নিজেকে গুটিয়ে রাখে। এই যে বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এই জন্য সে নিজেকেই দোষী মনে করছে। ঠিক আছে। রাহেলা চন্দনের অনুমতি নিয়ে শ্রেণীর সবার সঙ্গে কথা বলল। এরপর সবাই শিক্ষক দীপা আপার সঙ্গে বসলো। তিনি বললেন, চলো আমরা সহমর্মী হয়ে মন খুলে কথা বলি। কথা বলতে গিয়ে দেখা গেল বিভিন্ন কারণে অন্যদেরও এরকম দু একবার হয়েছে। একজন বলল, সে বাড়ি যাওয়ার পথে একটা দুর্ঘটনা দেখেছিল, এটা নিয়ে অনেকদিন খুব ভয় করেছিল স্কুলে আসতে। এখন অবশ্য ঠিক হয়ে গেছে। যারা বিভিন্ন অসুবিধার কথা শেয়ার করে তাদের মধ্যে কেউ কেউ বলল, ওর নানুর সঙ্গে ওর খুব সখ্য, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওর খুব দুশ্চিন্তা হচ্ছে, কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতে মন বসছে না। একজন বলল, ওর এক প্রতিবেশী ওকে নিয়ে কটূক্তি করেছিল, এরপর অনেক দিন ও খুব মানসিক চাপে ছিল। এভাবেই মানসিক চাপ কেউ কেউ কাটিয়ে উঠেছে, আবার কেউ কেউ এখনও একটু সমস্যা বোধ করে। সবাই মন খুলে কথা বলার পরে ওরা বেশ ভালো বোধ করছিল। ঠিক করলো এরকম ভালো থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ওরা মাঝে মাঝে বসে মন খুলে কথা বলতে পারে। হঠাৎ কোনো ঘটনায় যদি এমন হয় তাহলে কি করা যায়, কিভাবে তাকে সহযোগিতা করা যায় তা নিয়ে কাজ করা যায়। এই উদ্যোগের জন্য রাহেলাকে চন্দন ওর সহপাঠীরা ও দীপা আপা ধন্যবাদ জানালেন। চন্দন বলল, সবার কাছ থেকে শুনে ও নিজে বলার পরে এখন তার আর নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই। সে বুঝতে পারছে এমন সমস্যা শুধু তার একার নয়, অনেকেরই মাঝে থাকে, মাঝে মাঝে মন খারাপ হয়ে থাকে, আবার ঠিকও হয়ে যায়। তবে সবার সহমর্মী ও মুক্ত আলোচনা তাকে সাহস দিচ্ছে। আশা করছে তার আর অসুবিধা হবে না, বা হলেও সে বন্ধুদের সহযোগিতা নেবে। চন্দন প্রস্তাব করলো, আজ থেকে আমরা সবাই সবাইকে মনোবন্ধু বলে ডাকতে চাই, মানে মনের বন্ধু। ঠিক আছে। দেখো এখানে কি লেখা আছে পোস্টারগুলোতে বা ব্যানারগুলোতে, চলো সবাই সচেতন হই, মানসিক চাপ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, আমরা সবাই বন্ধু হব, সবাই সবার পাশে দাঁড়াবো। আমরা কি চাই এমন মনোবন্ধু হতে? তাহলে তো আমাদের শিখতে হবে মনোবন্ধু হতে কী কী শেখা ও করা প্রয়োজন, যাতে আমরা সবাই সবার প্রয়োজনের সময় মনোবন্ধুর সহযোগিতা নিতে ও দিতে পারি। এই শিখন অভিজ্ঞতাটিতে আমরা রাহেলা ও চন্দনদের মতো মনোবন্ধু হব। একে অপরের মনোবন্ধু হয়ে আমরা সবাই যখন প্রয়োজন হব সবার মনের কথা শুনব,
পাশে থাকব, সহযোগিতা করব এবং যদি কারো এমন সমস্যার কথা জানতে পারি যাতে অন্যদের সহযোগিতা প্রয়োজন তার উদ্যোগ নেব। ঠিক আছে, শুরুতেই দলগত আলোচনা করে জানবো আমরা কী ধরনের অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি, দেখেছি বা শুনেছি যা আমাদের চাপ তৈরি করছে এবং এই ঘটনাগুলো আমাদের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলছে তা খুঁজে বের করব। তো এখানে একটা ছক আছে, আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব। এই ছকটা আছে তোমাদের বইয়ের 99 পৃষ্ঠায়, যেখানে ঘটনার ধরনগুলো লিখবে, যে ঘটনার ধরন কী বা কী ঘটেছিল এবং তার প্রভাব কী হয়েছে বা হচ্ছে সেটা লিখবে। এভাবে করে 5টা ঘটনার এখানে ছোট করে ব্যাখ্যা দিয়ে তার প্রভাবগুলো লিখতে হবে। তো আসলে আমরা এখন 99 পৃষ্ঠার এই ছকটা পূরণ করে ফেলি। দেখো ঘটনা 1 যেটা, সেটা হচ্ছে কি, একদিন বন্ধুরা মিলে ক্রিকেট খেলছিলাম। আমার মতামতের সাথে একমত পোষণ না করায় এক বন্ধুর গায়ে আমি হাত তুলেছিলাম। এর প্রভাবটা কি হয়েছে, সেদিনের এই ঘটনার পর থেকে আমার ওই বন্ধু আমার সাথে আর মেশে না, যা আমার মোটেও ভালো লাগে না। ওই যার গায়ে আমি হাত তুলেছিলাম সে হয়তো কষ্ট পেয়েছে, ঠিক আছে, বা আমার প্রতি তার একটা খারাপ মনোভাব সৃষ্টি হয়েছে, এই জন্য সে আমার সাথে আর আগের মতো মিশে না। এরপর দেখো দ্বিতীয় ঘটনাটা কি বলা যায়, যে একদিন বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ সংবাদ পেলাম আমার এক বন্ধুর বড় ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এর প্রভাবে কি হয়েছে, সেদিনের ওই ঘটনার পর থেকে আমার বাইরে যেতে ভয় হয়। খালি মনে হয় যদি সড়ক দুর্ঘটনায় আমিও মরে যাই, তো এই ভয়টা এরপর থেকে আমার ভিতর কাজ করে। 3 নাম্বার ঘটনাটা কি বলা যেতে পারে, যে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ঝড়ের কারণে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বন্ধ হয়ে যায়। এর প্রভাবে কি হয়েছে, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কারটি পাওয়ার কথা ছিল, তাই ঝড়ের কারণে পুরস্কার হাতে না পাওয়ায় আমি বেশ হতাশ হয়েছি। 4 নাম্বার, আমি কিছুটা স্থূলকায় বা মোটা হওয়ার কারণে এলাকার বাজে ছেলেরা আমাকে নিয়ে মজা করে, আমাকে তারা মোটা মোটা বলে খেপায়। তো এর ফলে প্রভাব কি, যে আমাকে নিয়ে আজে বাজে কথা বলার কারণে এখন আমার আর বাইরে বের হতে ভালো লাগে না, এমনকি বিদ্যালয়ে যেতেও আর ভালো লাগে না। সর্বশেষ 5 নাম্বার ঘটনাটা কি বলা যায়, যে কিছুদিন আগে বাবা আমাকে নতুন মোবাইল কিনে দিয়েছেন। এরপর থেকে আমি প্রচুর গেমস খেলা শুরু করেছি। এখন গেমসের নেশা থেকে আর উঠে আসতে পারছি না, মানে পুরো গেমসে আসক্ত হয়ে গেছি। এর প্রভাব কি, যে অতিরিক্ত পরিমাণে গেমস খেলার কারণে আমার নানা ধরনের সমস্যা হচ্ছে, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে। যেমন কি ঘুম ভালো হচ্ছে না, এমনকি খেতেও ভালো লাগছে না। ঠিক আছে, এভাবে করে আমরা 5টা বিব্রতকর ঘটনা এখানে শেয়ার করলাম এবং এর ফলে কী প্রভাব পড়েছে সেটাও আমরা দেখলাম। ততক্ষণ আমরা 99 পৃষ্ঠা ছকটা পূরণ করেছি। তো আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, এই ঘটনাগুলো আমাদের সবার জীবনে এরকম প্রভাব ফেলে না। ব্যক্তিত্বের ধরন, অভ্যাস ও অভিজ্ঞতা, পরিবার, পরিবেশ, সামাজিক সহযোগিতা সব কিছুই কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এর পরবর্তী ক্লাসে আমরা এখানে 100 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। আমাদের সেবা সমূহ নামে একটা ছক আছে। সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা 9ম শ্রেণী 8ম অধ্যায় 99 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।